ব্যক্তি স্বার্থের বাইরে এসে এই সরকার কিছুই করে নাই। মতামত দিচ্ছি, আপনিও আপনার মতামত জানান। সো ব্যক্তি স্বার্থ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি, আমার কি ভালো, আমার কিসে মঙ্গল, আমি কোথায় গেলে আমার বেশি উন্নয়ন পাবো, আমি কোথায় গেলে আমার আয় রোজগার বাড়বে, কোথায় গেলে আমার ক্ষতিটা কম হবে। তাহলে ব্যক্তি স্বার্থ হচ্ছে সেটা, নিজেকে নিয়ে চিন্তা করা। পৃথিবীর সভ্য দেশগুলোতে নিজেকে নিয়ে চিন্তা করে, কারণ সেখানকার ইনস্টিটিউটগুলো শক্তিশালী। বাট যখনই কি হয়, ইনস্টিটিউট শক্তিশালী থাকে না অসভ্য দেশগুলোতে, সরকারে যাদেরকে নেওয়া হয়, জনগণের মধ্য থেকে যাদেরকে নেওয়া হয়, তাদেরকে দেখা হয় যে তারা কি পরোপকারী কিনা, তারা দশের জন্য কাজ করে কিনা, সমাজের জন্য কাজ করে কিনা, তারা কি পরের দুঃখে এগিয়ে আসে কিনা, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে তারা উঠতে পারে কিনা। এবং তারাই রাজনৈতিক দলের নেতা হয়, তারাই মন্ত্রী হয়, তারাই কি হয়, এমপি হয়, তারাই উপজেলা চেয়ারম্যান হয়, তারাই চেয়ারম্যান হয়, মেম্বার হয়। সুতরাং এইভাবেই সমাজে একটা শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু জুলাইয়ের যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে সরকারটাকে পেয়েছি, সেই সরকারটা হচ্ছে সিলেক্টেড সরকার, ইলেকশনের মধ্য দিয়ে তারা আসেনি। অল্প কিছু লোকজন তাদেরকে বসিয়ে দিয়েছে যে এরা বাংলাদেশের মঙ্গল করতে পারবে। ডক্টর ইউনূস একজন সজ্জন ব্যক্তি, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি এক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন 2009-10-এর দিকে, এবং পরিবর্তিত পরিস্থিতিতে তিনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী হিসেবে আছেন। অগাস্টের 5 তারিখ থেকে অগাস্টের যে 8 তারিখ পর্যন্ত এই 3 দিন তিনি বাইরে ছিলেন। বাংলাদেশ একটা ধোলাচলের মধ্যে ছিল। এই ধোলাচলের মধ্যে থেকে তিনি এবং বাংলাদেশ মোটামুটি বিপ্লব পরবর্তী যেই অস্থিতিশীল পরিস্থিতি ছিল সেখানে নিশ্চয়তা নিশ্চিত করেছিলেন যে না, বাংলাদেশে ক্ষমতা আবার হাত বদল হচ্ছে না, আওয়ামী লীগ আবার অথবা ফ্যাসিজম পন্থী যারা ছিল তারা আবার ক্ষমতা নিজেদের মধ্যে কেড়ে নিতে পারছে না। সো সেটা নিশ্চিত করে তিনি 8 তারিখে বাংলাদেশে এসেছিলেন এবং প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। তাহলে এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে তিনি কোনো খারাপ কিছুর মধ্যে পড়ে যাচ্ছেন না। এর পরবর্তীতে তিনি যাদেরকে দিয়ে মন্ত্রী পরিষদ তৈরি করলেন, তার উপদেষ্টা পরিষদ তৈরি করলেন, আমরা দেখতে পেলাম যে সেখানে এনজিওরা বেশি বেশি আসলো। আমরা দেখতে পেলাম যে গ্রামীণ পরিবার থেকে তিনি সবাইকে নিয়ে আসলেন। তার গ্রামীণের যে দীর্ঘদিনের সহকর্মী তাদেরকে তিনি উপদেষ্টা বানালেন, মন্ত্রী বানালেন। তাদের যোগ্যতা কী, তাদের ক্রেডেনশিয়াল কী, মেধা কী আছে, তারা কি মন্ত্রণালয় সম্পর্কে কিছু জানে কি না, সেগুলো আমরা দেখতে পেলাম না। আমরা দেখতে পেলাম তার পরিচিত অর্থনীতিবিদ, তার পরিচিত মাইডাস, ফাইডাস, এনজিও থেকে যারা যারা আছে সবাইকে তিনি ব্যাংকে বসালেন, বিমাতে বসালেন, গভর্নর বানালেন, উপদেষ্টা বানালেন, তাদেরকে তিনি চেয়ারম্যান বানালেন, তাদেরকে তিনি কমিশনার হেড বানালেন, কমিশনার মেম্বার বানালেন। সব কিছু তিনি নিজেদের লোকজনগুলোকে বসিয়ে দিলেন। মেধা এবং যোগ্যতার অগাস্টের যে বিপ্লবের মূল প্রতিপাদ্য ছিল মেধা, যোগ্যতা এবং বাংলাদেশ, সেটার কিছু আমরা দেখতে পেলাম না। আমরা এখন যেটা খবর আসলো সেটা হচ্ছে বাংলাদেশে তো অনেকগুলো বিভাগ আছে, তার মধ্যে একটা বিভাগ থেকেই 13 জনের মতো উপদেষ্টা হয়ে গেছে, কিন্তু অন্যান্য অনেক বিভাগ আছে যেগুলো থেকে একজন মতো উপদেষ্টাও তারা পাননি। চিটাগাং ইউনিভার্সিটি, চিটাগাং এবং চিটাগাং কেন্দ্রিক জিনিসপত্রগুলো থেকে গেল আগে যেমন গোপালী কেন্দ্রিক ছিল। ব্যক্তি স্বার্থ, ব্যক্তি এবং গোষ্ঠী কেন্দ্রিক একটা সভ্যতা, অসভ্য শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। সো ব্যক্তি স্বার্থের বাইরে এই সরকার কিছুই করে নাই। আমি যেই অ্যানালাইসিসটা দিলাম, আপনারা কি তার সাথে দ্বিমত পোষণ করেন কিনা আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।